বাহ, বেশ, হরিণটা তো ভালোই স্বাস্থ্যবান মনে হচ্ছে। আজ ভালোই ভোজন হবে। যাই, আমার ছানাদের নিয়ে আসি। এই বলে মৃত হরিণকে সেখানে রেখেই বাঘটি তার ছানাকে নিয়ে আসতে চলে যায়। এদিকে হরিণ ছানা দুটো সারা দিন বাড়িতে মায়ের জন্য অপেক্ষা করতে করতে মা না আসাতে তারা দুজনেই মাকে খোঁজার জন্য চলে যায় বনের ভিতরে। কিছু দূর গিয়েই তারা দেখতে পায় ঝোপের পাশে একটা মৃত হরিণ পড়ে আছে। এই থেকে হরিণ ছানা দুটি মৃত হরিণের কাছে যায়। কাছে গিয়ে দেখতে পায় মৃত হরিণটা পড়ে আছে তাদের মা। এই থেকে হরিণ ছানা দুটো কান্নায় ভেঙে পড়ে। ও মা, মা, ও মা, ওঠো না মা, আমাদের যে ভীষণ ক্ষুধা পেয়েছে মা, ওঠো না মা, আমরা আর দুষ্টামি করব না মা, তুমি ওঠো না মা, তুমি না থাকলে আমাদের কে খাওয়াবে মা? মা, তুমি ওঠো না মা, আমরা আর দুষ্টামি করব না মা, তুমি ওঠো মা। এভাবে কাঁদতে কাঁদতে হরিণ ছানা দুটো হঠাৎ বাঘের গর্জন শুনতে পায়। বাঘের গর্জন শুনে হরিণ ছানা দুটো ভয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। আর ঝোপের আড়াল থেকে দেখতে পায় একটা বাঘ তার ছানাদের নিয়ে মৃত হরিণের কাছে আসতে। মৃত হরিণের কাছে এসে বাঘটা তার ছানাদের বলে, বাচ্চারা, আমি এই মোটা তাজা হরিণটাকে তোমাদের জন্য শিকার করেছি। তোমরা খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। এই বলে বাঘটি তার ছানাদের নিয়ে মৃত হরিণটাকে খেতে শুরু করলো। আর ঝোপের আড়ালে লুকিয়ে থাকা হরিণ ছানা দুটো আরো জোরে কাঁদতে লাগলো। আমরা যখন আরো ছোট ছিলাম তখন এই দুষ্টু বাঘ আমাদের বাবাকে খেয়ে ফেলেছে, আর আজকে আমাদের মাকেও খেয়ে ফেললো। আমাদের কি দুর্ভাগ্য! এখন আমরা কি করব? কার কাছে যাব? আর কে আমাদের খাওয়াবে, পরাবে? কাঁদতে কাঁদতে তারা ঠিক করলো এই বনের সবচেয়ে বুদ্ধিমান পণ্ডিত মশাইয়ের কাছে বাঘের নামে নালিশ করবে। তারা বাঘের নামে নালিশ করার উদ্দেশ্যে পণ্ডিত মশাইয়ের কাছে চলতে লাগলো। পণ্ডিত মামা, ও পণ্ডিত মামা, তুমি আমাদের ন্যায় বিচার পাইয়ে দাও। সে কি রে, তোদের আবার কি হলো? আমাদের বাবাকে যে দুষ্ট বাঘটা মেরে ফেলেছিল, সেই দুষ্ট বাঘটা আজকে আমাদের মাকেও মেরে ফেলেছে। তুমি এর একটা সুষ্ঠু বিচার করে দাও। আরে ভাগ্যে, আমি তো সামান্য একজন পণ্ডিত মশাই। বলো, আমি পণ্ডিত হয়ে বাঘের বিচার করব কি করে? তোমরাই বলো তো। কিন্তু বাঘটা মোটেও ঠিক কাজ করেনি। দাঁড়াও, তোমরা আমাকে একটু ভাবতে দাও, দেখি কি করা যায়। কিছুক্ষণ পর পণ্ডিত মশাই লাফিয়ে উঠে বলে, দাঁড়াও, পেয়ে গেছি, পেয়ে গেছি। এইবার বাঘকে শায়েস্তা করবো, আমি পেয়ে গেছি। কি পেলে পণ্ডিত মামা? দেখো ভাগ্নে, বাঘ তো অনেক শক্তিশালী। আমরা তো বাঘের সাথে আর পেরে উঠবো না, উল্টো বাঘে আমাদের খেয়ে দেবে। তার চেয়ে বরং আমরা শিকারীর সাহায্য নেব। শিকারি? এ আবার কোন শিকারি পণ্ডিত মামা? হ্যাঁ, শিকারী, মানে বাঘ শিকারী। আমি কালকেই পাশের গ্রামে ওই বাঘ শিকারীর কাছে যাব। আমি তাকে গিয়ে বলবো তোমাদের ন্যায় বিচার পাইয়ে দিতে। ঠিক আছে পণ্ডিত মামা, আমরা কিন্তু অপেক্ষায় থাকবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তোমরা এখন বাড়িতে যা, আর তোরা সাবধানে থাকিস কিন্তু। কথা শুনে হরিণ ছানা দুটি বাড়ি ফিরে গেল। পরের দিন সকালে পণ্ডিত মশাই রওনা হয় সেই শিকারীর বাড়ির উদ্দেশ্যে। শিকারীর বাড়িতে গিয়ে পণ্ডিত মশাই শিকারীকে ডাকতে থাকে। শিকারী, ও শিকারী, বাড়িতে আসো, একটু বের হও। কে কে ডাকে আমাকে? বাইরে এসে দেখোই না যে কে ডাকে। আরে, পণ্ডিত মশাই যে। তাহলে চিনতে পেরেছো আমাকে? চিনবো না তোমাকে? একদিন তুমি আমাকে এক বিশাল গর্ত থেকে বাঁচিয়ে তুলেছ। আমি কি কখনো তোমাকে ভুলতে পারবো? আচ্ছা বেশ, কিন্তু আমি যে তোমার কাছে একটা কাজ নিয়ে এসেছিলাম। আরে বলো না, কি কাজ? আমি যদি তোমার কোনো কাজে আসতে পারি তাহলে সেটা তো আমারই সৌভাগ্য। পণ্ডিত মশাই শিকারীকে বাঘ ও হরিণ ছানার সব বিষয়ে খুলে বলে। সব বিষয় শুনে শিকারী বলে, আচ্ছা, এই ব্যাপার, তাহলে ওই দুষ্ট বাঘকে শায়েস্তা করতে হবে। তুমি কোনো চিন্তা করো না পণ্ডিত মশাই, আমি আজকে বিকেলেই ওই বাঘকে শায়েস্তা করতে যাব। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি চলি, গিয়ে দেখি ভাগ্নে দুটি কিছু খেয়েছে কিনা।
আর বিকেল হতেই শিকারী তীর ধনুক নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। জঙ্গলের ভিতরে যেতে যেতে দেখে শিকারী দুষ্ট বাঘ এক গুহার সামনে বসে আছে। বাঘটিকে দেখে শিকারী অনেক দূর থেকে তীর ছড়ে। একটা তীর গিয়ে সোজা লাগে বাঘটির পায়ের মধ্যে। অমনি বাঘটি খুব জোরে চিৎকার করে ওঠে। আর তখনই শিকারী বাঘটার সামনে এসে দাঁড়ায়। বাঘের সামনে আরেকটা তীর ধরে বলে, দুষ্ট বাঘ, এই তীরটা তোর একবারে বুকে গিয়ে লাগবে। আমার হাতেই আজ তোর মরণ হবে। দোয়াই লাগে শিকারি ভাই, আমায় মেরো না। আমার ছোট ছোট 4টে ছানা আছে, ওরা না খেয়ে মরে যাবে। ছোট ছোট ছানা? কয়েকদিন আগে যে একটা হরিণকে মেরেছিলি মনে আছে তোর? ওই হরিণটারও তো দুটো ছোট ছোট ছানা ছিল। ওই ছানা দুটো কিভাবে বাঁচবে ভেবেছিস একবার? এবারের জন্য আমাকে ক্ষমা করে দাও শিকারি ভাই। তুমি আমাকে যা শাস্তি দিবে আমি তাই মাথা পেতে নেব, কিন্তু তুমি আমাকে এবারের মতন ক্ষমা করে দাও। আর আমার ছানাগুলোকে তুমি ইতি করে দিও না। আজর করছি তোমার কাছে। তোকে ছাড়তে পারি, তবে একটা শর্তে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্ত মেনে নিতে রাজি আছি। যে হরিণটা তুই মেরেছিস ওই হরিণের ছানা দুটো তোকে লালন পালন করতে হবে, তবেই না আমি তোকে ছেড়ে দেব। আর ওই হরিণ ছানা দুটির বাচ্চাকে যেন কোনো প্রাণী খেতে না পারে এবং তাদের যেন কোনো ক্ষতি না হয়, সেটার দায়িত্ব তোকে নিতে হবে। আমি রাজি শিকারি ভাই, আমি ওদের কোনো কষ্ট হতে দেব না। কিন্তু তুই আর তোর ছানারা ওদেরকে যে খেয়ে ফেলবে না তার নিশ্চয়তা কে দেবে শুনি? আমি কথা দিচ্ছি, ওই হরিণ ছানা দুটোকে আমরা কোনোদিন খাবো না, কোনোদিন বাড়বো না। আমি তোমাকে পাক্কা কথা দিচ্ছি। কিন্তু যদি তুই আমার কথা না রাখিস তাহলে আমার এই তীর তোর সোজা বুকে গিয়ে লাগবে। এরপরে শিকারী পণ্ডিত মশাইকে সাক্ষী রেখে হরিণ ছানা দুটোকে বাঘের কাছে রেখে যায়। সবাই চলে যাওয়ার পর বাঘটি তার ছানাদের ডেকে বলে, আচ্ছা বাচ্চারা শোনো, আজ থেকে ওই হরিণ ছানা দুটো তোমাদের বন্ধু। তোমরা ওদের কোনো ক্ষতিও করবে না, কোনো আঘাতও করবে না। যাও, এবার সবাই একসাথে খেলাধুলা করো। ছানারা চলে যাওয়ার পর বাঘটি মনে মনে হেসে হেসে বলে, বাচ্চারা তোমরা তাড়াতাড়ি বড় হও, তারপরে আমার গুহায় নয় আমার পেটে তোমাদের জায়গা হবে। এরপর এভাবে অনেক দিন কেটে যায়। হরিণ ছানারাও বড় হতে থাকে। একদিন বাঘ তার ছানাদের ডেকে বলে, শোনো, সামনের মাসে আমার বড় ছানার বিয়ে দেব, আর সেই বিয়াতে সবাইকে ওই হরিণ ছানা দুটোর মাংস খাওয়ানো হবে। তোরা সবাই ওই হরিণ ছানা দুটোকে বেশি করে খাওয়াবি, যেন তাড়াতাড়ি মোটা তাজা হয়। কিন্তু খবরদার, এই কথা যেন কোনোভাবেই পাসকান না হয়, কেউ যেন জানতে না পারে। কিন্তু হরিণ ছানা দুটি আড়াল থেকে বাঘের সব কুবুদ্ধি শুনতে পারে। সব শুনে তারা বাঘের গুহা থেকে পালিয়ে না গিয়ে তারা বাঘের গুহাতেই থাকতে শুরু করে। শিকারী ও পণ্ডিত মশাইয়ের কাছে কোনো নালিশ জানায় না। এর কিছুদিন পরেই বাঘটি কাতরাতে কাতরাতে গুহার ভিতরে চলে আসে। মরে গেলাম রে, পায়ের ব্যথায় মরে গেলাম। তোমার কি হয়েছে বাঘ মামা? তুমি এভাবে চিৎকার করতেছো কেন? কি হয়েছে তোমার? আরে চিৎকার কি আমি সাধে করতেছি? আমার পায়ে বিষাক্ত গাছের কাঁটা লেগেছে, এর যন্ত্রণায় আমি কাতরাচ্ছি। কোথায় দেখি দেখি? আরে এ তো দেখি বিষাক্ত জংলি গাছের কাঁটা। এই কাঁটার আঘাতে মানুষও মরে যায়। হ্যাঁ, এখন উপায়? আমি যদি মরে যাই তাহলে আমার ছানাদের কি হবে? তুমি একদমই চিন্তা করো না বাঘ মামা, আমি এক ধরনের ঔষধি গাছ চিনি। ওই গাছের পাতার রস চিবিয়ে তোমার ক্ষত স্থানে লাগিয়ে দিলে তোমার সব ব্যথা দূর হয়ে যাবে। কোথায় পাবো সে ঔষধ? আমাকে কে এনে দেবে? আমি যাব বাঘ মামা, এই জঙ্গলের শেষ মাথায় আছে ওই ঔষধি গাছ। আমি আজই যাব ওই ঔষধি গাছের পাতা আনতে।
এই বলে এক হরিণ ছানা ঔষধি গাছের পাতা আনতে জঙ্গলের শেষ সীমানায় চলে যায়। আর আরেক হরিণ ছানা বাঘের সেবা করতে গুহার মধ্যেই থেকে যায়। এভাবে 2 দিন কেটে যায়, কিন্তু বিষের তাড়নায় বাঘের পা পচতে শুরু করে। কিন্তু হরিণ ছানার কোনো খবর নেই। বাঘটি মনের দুঃখে ভাবতে থাকে, এটা আমার পাপেরই ফল। হরিণ ছানা দুটোর দায়িত্ব নিয়ে এদেরকে মেরে ফেলার ফন্দি এঁকেছি। সৃষ্টিকর্তা সেজন্যই আমাকে এত ভয়ঙ্কর শাস্তি দিচ্ছেন। আমি হয়তোবা আর বেশি দিন বাঁচবো না। এসব কিছু ভাবতে ভাবতে বাঘের 2 চোখ দিয়ে পানি পড়তে থাকে। ঠিক সে সময় হরিণ ছানাটি ঔষধি গাছের পাতা নিয়ে বাঘের সামনে হাজির হয়। আমি এসেছি বাঘ মামা, এই দেখো ঔষধি গাছের পাতা এনেছি। এই পাতা রস করে তোমার ক্ষত স্থানে লেগে দিলে এখনই তোমার পায়ের ব্যথা এবং তুমি সুস্থ হয়ে উঠবে। হরিণ ছানা দুটো বাঘের পায়ে ঔষধি গাছের পাতা লেগে দেয়। এরপর আস্তে আস্তে বাঘের ক্ষত স্থান শুকোতে শুরু করে। এক সময় বাঘটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আর এদিকে বাঘের বড় ছানার বিয়ের দিনও এগিয়ে আসতে থাকে। বিয়ের খবর সারা জঙ্গলে ছড়িয়ে পড়ে। পণ্ডিত মশাই আর শিকারী কিভাবে যে জানতে পারে বাঘের বাচ্চার বিয়েতে হরিণ ছানা দুটোকে জবাই করে তাদের মাংস খাওয়ানো হবে। আর তীর ধনুক নিয়ে পণ্ডিত মশাই ও শিকারী ছুটল বাঘের গুহায়। ওই বাঘ, আসিস নাকি? বেরিয়ে আয়। কি খবর শিকারি ভাই? তুমি হঠাৎ এলে যে, কি মনে করে? আসবো না মানে? শুনেছি তোর নাকি ছেলের বিয়ে। হ্যাঁ, আর 2 দিন পরেই আমার ছানার বিয়ে। আর আমরা শুনেছি তোর ছেলের বিয়েতে এই হরিণ ছানা দুটোর মাংস নাকি সবাইকে খাওয়াবি। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমাকে মারতে চাইলে মেরে ফেলো শিকারি ভাই, কিন্তু আমার একটা কথা শোনো। তোর কোনো কথাই আমি শুনবো না, বিশ্বাসঘাতক কথাকার। বাঘ মামাকে মেরো না শিকারি মামা, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি। আরে কি বলতেছ তোমরা? তোমরা জানো এই বাঘ তোমাদেরকে খেয়ে ফেলতে চেয়েছিল ওর ছেলের বিয়েতে। আমরা না আসলে 2 দিন পরে তোমরা বাঘের পেটে চলে যেতে। সে কথা আমরা জানি পণ্ডিত মামা। জানো? তাহলে সে কথা আমাদের আগে জানাওনি কেন? আগে জানলে আমি এই বাঘকে একবারই নরকে পাঠিয়ে দিতাম। এ কথা কেন বলছো শিকারি মামা? বাঘ মামার এবার কি দোষ বলো? প্রকৃতির নিয়মে যে বাঘেদের শিকার করে মাংস খেয়ে বেঁচে থাকতে হয়, তাহলে তারা না খেয়ে কি মারা যাবে? এতে তো বাঘেদের কোনো দোষ নেই। হরিণ ছানা দুটোর কথা শুনে শিকারী, পণ্ডিত মশাই ও বাঘ একেবারেই হতভাগ হয়ে যায়। তখন বাঘটি বলতে থাকে, শিকারি ভাই, তুমি আমাকে মাফ করো। আমি সব সময় ওই হরিণ ছানা দুটোকে খাওয়ানোর চেষ্টা করেছি। তুমি মাফ করো। এটাও ঠিক, আমার ছেলের বিয়েতে ওদের মাংস খাওয়াবো বলে ঠিক করেছিলাম, কিন্তু কদিন আগে আমি অসুস্থ হয়েছিলাম। কিন্তু ওই হরিণ ছানা দুটো আমাকে অনেক কষ্ট করে আমার সেবা যত্ন করে আমাকে সুস্থ করে তুলেছে। সেই দিনেই আমি বুঝতে পেরেছি যে ওরা আমাকে কতটা ভালোবাসে। আমি ওদের মা বাবাকে মেরে ফেলেছি, তারপরেও ওরা আমাকে অনেক যত্ন করে সুস্থ করে তুলেছে। আমাকে ক্ষমা করে দিস রে তোরা, আমি সত্যি পাপী। তোমরা অনেক ভালো, তোমরা আমাকে অনেক বিশ্বাস করো আর ভালোবাসো। ধরা পড়ে এখন মায়া কান্না কাঁদছিস, আমি তোর চালাকি বুঝবো না। তুমি আমাকে চাইলে মেরে ফেলতে পারো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এটাও ঠিক যে আমি ওদের শিকার করতে চেয়েছিলাম, কিন্তু আমি ওদের আর খাবো না। আমি আমার ছেলের বিয়ে দেব, একটা গরু কিনে নিয়ে এসে সবাইকে আমি খাওয়াবো গরুর মাংস। আর যদি আমাকে বিশ্বাস না করো তাহলে চলো, গুহার পিছনে বিশাল বড় একটা গরু বেঁধে রেখে এসেছি। ওই গরুই আমার ছেলের বিয়েতে সবাইকে খাওয়াবো। হরিণ ছানা, পণ্ডিত মশাই ও শিকারী গুহার পিছনে গিয়ে দেখে সত্যি সত্যি সেখানে গরু বাঁধা আছে। আর সেই গরু দিয়েই বাঘ তার ছেলের বিয়ে সম্পন্ন করবে।